আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইয়া এবং আপুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের চাকরির প্রিপারেশন কেমন চলছে? আপনারা কেমন পড়াশোনা করতেছেন? আপনাদের প্রিপারেশনের ধারণাটা কেমন হইতেছে দিন দিন? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, আমি যে কথা বলতেছি আপনাদের কাছে সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ক্লাসে জয়েন হচ্ছেন বরাবরের মতো সেটিও একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান বিষয়ে আমাদের বিসিএস এর প্রিলিমিনারি এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যে সকল কোশ্চেন আসে সেগুলো আমরা একটু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে জীববিজ্ঞানের ভিতরে আমরা 5টা টপিক নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে আমাদের টিস্যু, জীববৈচিত্র্য, জেনেটিক্স এবং অ্যানিমেল ডাইভার্সিটি। এই যে কয়েকটা টপিক আছে, এই টপিকগুলোর উপর আমরা আজকে একদম বিস্তারিত আলোচনা করব এবং আমরা কিছু শিওর শর্ট কমন কোশ্চেন সলভ করব, যেগুলো যদি এই কয়েকটা টপিক থেকে পরবর্তীতে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলো আমরা যাতে পারি ওই রকম কিছু কোশ্চেন আমরা সলভ করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে টপিকটা সেটা হচ্ছে পদার্থের সাথে জীববিজ্ঞানের কি একটা সম্পর্ক আছে। তো দেখেন জীববিজ্ঞান জিনিসটাকে, জীববিজ্ঞানের সংজ্ঞাটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, জীববিজ্ঞান হচ্ছে জীবদেহের পদার্থের গঠন, বৈশিষ্ট্য এবং ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে যে আলোচনাটা সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ভিতরে আমরা জীবের সাথে পদার্থ, রসায়ন, গণিত যাই বলেন না কেন, জীবের সাথে যা সম্পর্ক আছে তা নিয়ে যে আলোচনাটা সেটা আসলে জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। শুরুতে যদি আপনারা একটু লক্ষ্য করেন, মানব দেহের প্রায় 96% হচ্ছে পানি। দেখেন 96% গ্রহণ করে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন সবগুলো আমাদের দেহের সাথে সম্পর্কিত এবং মানুষের দেহের সাথে সম্পর্কিত যা তাই আসলে জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত। মানুষের হাড়ে থাকে ক্যালসিয়াম, দাঁতে থাকে ফসফরাস এবং রক্তে আয়রন থাকে। আপনারা যদি একটু নোটিস করেন, অনেক সময় আমাদের মাথা ঘোরায়, বাসায় যারা একটু শুকনা আছে তাদের যদি একটু ডাক্তারের কাছে আপনারা যদি কেউ গিয়ে থাকেন সেখানে বলবে যে আয়রনের ঘাটতি, শরীরে আয়রনের ঘাটতি, লৌহের ঘাটতি আছে, এই জন্য তার শরীর দুর্বল থাকে অনেক। তো মানুষের রক্তে যদি আয়রনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে সে দুর্বল অনুভব করবে এবং তার স্বাভাবিক চলাফেরায় বাধা বিঘ্ন ঘটবে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের সাথে জীববিজ্ঞানের, এই যে মানুষের সাথে জীববিজ্ঞানের যে সম্পর্কটা সেটা নিয়ে। মানুষের দেহের 70% হচ্ছে পানি। মানে আমার দেহকে যদি আপনারা ভাগ করেন যে আমার দেহের ভিতরে কি আছে, রক্ত, মাংস, চোখ, হাড়, দাঁত, নাক, মুখ সবগুলার ভিতরে আসলে পানি আছে এবং 100 ভাগের ভিতরে আসলে 70 ভাগ হচ্ছে আমাদের পানি। খেয়াল করেন এখানে 70% হচ্ছে আমাদের পানি। জীবদেহের সর্বাধিক ধাতব মৌল, আমাদের শরীরের প্রতিটি অংশ বিভিন্ন মৌল দিয়ে তৈরি, তার মধ্যে একটা হচ্ছে অধাতব, একটা হচ্ছে ধাতব মৌল। তো সর্বাধিক ধাতব মৌল হচ্ছে আমাদের ক্যালসিয়াম। দেখেন ক্যালসিয়াম জিনিসটা হচ্ছে আমাদের হাড় গঠন করে, আমাদের দাঁত গঠন করে, আমাদের মাথার খুলি থেকে শুরু করে পায়ের হাড় পর্যন্ত যেসব যেখানে যেখানে হাড় আছে সেগুলো আসলে সবগুলো আমাদের ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়। তো যেহেতু আমাদের দেহে হাড়ের সংখ্যা অনেক বেশি, সেই কারণে মানব দেহে কোন ধাতুটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে? আমাদের ক্যালসিয়াম ধাতুটা অনেক বেশি পরিমাণে থাকে। এরপর সর্বাধিক অজৈব যৌগ, দেখেন একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। জৈব যৌগ জিনিসটা হচ্ছে যেগুলো জীব থেকে আসে, ধরে নিতে পারেন যে সকল যৌগ জীব থেকে আসে সেগুলো হচ্ছে আমাদের জৈব যৌগ, আর যে সকল যৌগ জীব থেকে আসে না, প্রকৃতিতে পাওয়া যায়, সেগুলো হচ্ছে অজৈব যৌগ। খেয়াল করেন এখানে হচ্ছে কি, পানি হচ্ছে আমাদের সর্বাধিক অজৈব যৌগ। পানি কিন্তু কারো দেহের ভিতর থেকে আসে না, পানি কিন্তু বৃষ্টি কিংবা ভূগর্ভ থেকে আসে। তার মানে মানব দেহে যেহেতু 70% পানি দিয়ে তৈরি এবং পানি একটি অজৈব যৌগ, তার মানে আমাদের দেহের সর্বাধিক অজৈব যৌগটি হচ্ছে পানি। হ্যাঁ, H2O, এটা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। পয়েন্টস টু বি নোটেড, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন। সেটা হচ্ছে জীবের রাসায়নিক উপাদান অধ্যয়নকে বলা হয় বায়োকেমিস্ট্রি। খেয়াল করেন আমাদের দেহের ভিতরে কিংবা প্রাণী দেহের ভিতরে যে সকল রাসায়নিক কাজকর্ম হচ্ছে বা যে সকল বিক্রিয়া সংঘটিত হচ্ছে সেগুলো নিয়ে যে পড়াশোনাটা করি বা গবেষণা করি তার সবই আমাদের বায়োকেমিস্ট্রির অন্তর্গত। বায়োকেমিস্ট্রি অথবা বাংলায় যদি আমি বলি প্রাণ রসায়নের অন্তর্ভুক্ত।
আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এই টপিক রিলেটেড আমরা দু একটা কোশ্চেন দেখি, চলুন দেখেন। এই কোশ্চেন গুলা আপনারা যদি একটু লক্ষ্য করে থাকেন, বিগত বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন গুলো যদি আপনারা সলভ করে থাকেন বা দেখে থাকেন, আপনাদের কাছে এগুলা পরিচিত মনে হবে। এর কারণ হচ্ছে আমরা ওই কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আমাদের টপিক রিলেটেড যে সকল কোশ্চেন আছে সেগুলো এখানে উপস্থাপন করছি। খেয়াল করুন, মানব দেহে কোন মৌলটির পরিমাণ সবচেয়ে বেশি। দেখেন এখানে বলা হচ্ছে মৌল, দেখুন কি কি আছে, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। মৌল হচ্ছে পরমাণুর মৌলিক একটা একক, তাই না? মানব দেহে সর্বাধিক পরিমাণের যে অজৈব মৌলটি থাকে সেটি আমরা একটু আগেই দেখছি, সেটা হচ্ছে আমাদের কি, ক্যালসিয়াম। আমাদের হাড়, দাঁত, খুলি, পায়ের হাড়, বুকের হাড়, হাতের হাড় সবকিছু আসলে তৈরি হচ্ছে ক্যালসিয়াম দিয়ে। তার মানে মানব দেহে কোন মৌলটির পরিমাণ সবচেয়ে বেশি? ক্যালসিয়াম মৌলটির পরিমাণ সবচেয়ে বেশি। আচ্ছা, এখানে দেখেন অজৈব অজৈব কিছু বলে নাই, বাট এখানে আমাদের বলছে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন। দেখুন আমি কি বলছিলাম, মানব দেহে 70% হচ্ছে পানি, H2 এবং O। খেয়াল করেন, পানি হচ্ছে H2O। এটা এখানে কি কি থাকে? দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে। খেয়াল করেন 70% যদি পানি হয়, তার মানে 70% কি আছে? আমাদের হাইড্রোজেন আছে, তাই না? 70% যদি আমাদের পানি থাকে, তার মানে 70% আমাদের কি আছে? এই অক্সিজেনটা আছে। তার মানে এখানে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এর ভিতরে কোনটা সবচেয়ে বেশি আছে? হাইড্রোজেন হবে। কারণ কি? খেয়াল করেন, অক্সিজেন যদি একটা থাকে পানিতে, হাইড্রোজেন থাকে দুইটা। তার মানে যদি 100টা ভাগ করেন আপনি দেহকে, এর ভিতরে যদি 70টা পানি থাকে, 70টা পানি, খেয়াল করেন পানি হচ্ছে 70টা, তাহলে এখানে অক্সিজেন থাকবে কয়টা? অক্সিজেন হবে আমাদের 70 এবং হাইড্রোজেন হবে 70 গুণ 2, অর্থাৎ 140টি আমাদের থাকবে কি? হাইড্রোজেন। তার মানে মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণ কোন মৌলটি আছে? হাইড্রোজেন আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো যদি এখানে বলতো অজৈব মৌলটি কি বা ধাতু কোনটি, সেক্ষেত্রে এখানে ক্যালসিয়াম যদি থাকতো, ক্যালসিয়ামটা আনসার হতো। বাট এখানে বলে দিছি কি কোন মৌলটির পরিমাণ সবচেয়ে বেশি। তো আপনাদের এখানে একটু মাথা খাটাইতে হবে, যেহেতু বিসিএস প্রিলির একটা কোশ্চেন, এজন্য এইটা একটু ঘুরাই পেঁচে আমাদেরকে দেওয়া হয়েছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। পরের কোশ্চেনটা দেখেন, মানব দেহের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? খেয়াল করেন রাসায়নিক উপাদান বলছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন অপশনগুলো, একটা হচ্ছে প্রোটিন, পানি, ফ্যাট। প্রোটিন, পানি, ফ্যাট এবং ক্যালসিয়াম। রাসায়নিক উপাদান খেয়াল করেন, ক্যালসিয়াম কিন্তু একটা মৌল, প্রোটিন এবং ফ্যাট এগুলো হচ্ছে আমাদের জৈব যৌগ বা জীব রিলেটেড। এটা হলো রাসায়নিক কোনো পদার্থ না। রাসায়নিক পদার্থ হচ্ছে কি? পানি। 70% পানি। মনে রাখবেন মানব দেহে সবচেয়ে বেশি পরিমাণে আছে আমাদের পানি, 70% পানি। তার মানে মানব দেহের প্রধান রাসায়নিক উপাদান হবে আমাদের পানি, H2O। এই যে খেয়াল করেন একটু, H2O, এটা হবে আমাদের আনসার। পরবর্তী কোশ্চেনের দিকে, পরবর্তী টপিকের দিকে যদি আমরা যাই, দেখুন জীবের ধর্ম। জীবের ধর্ম জিনিসটা কি? সংজ্ঞাটা যদি একটু নোটিস করি আমরা, যে বৈশিষ্ট্যের মাধ্যমে জীব ও অজীব পদার্থকে পৃথক করা যায় তাই হচ্ছে জীবের ধর্ম। দেখুন দুই ধরনের জিনিস পাওয়া যায় প্রকৃতিতে, একটা হচ্ছে জীব, একটা হচ্ছে জড়। জীব হচ্ছে তারা জীবিত থাকে, কোষ দিয়ে গঠিত, চলাচল করতে পারে, নিঃশ্বাস প্রশ্বাস নেয়। আর জড় উপাদান হচ্ছে যারা চলাচল করতে পারে না, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না, কোষ দিয়ে গঠিত নয়, যেখানে আজীবন যেখানে আপনি রাখবেন সেখানেই রয়ে যাবে। তো এইগুলা হচ্ছে জীবের বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা কোনো একটা পদার্থ জীব না জড় তা পার্থক্য করতে পারি। সুতরাং এগুলোকে আমরা বলবো কি? জীবের বৈশিষ্ট্য। দেখুন জীবের বৈশিষ্ট্যের ভিতরে কিছু উদাহরণ দেওয়া আছে। প্রথম উদাহরণটা হচ্ছে আমাদের বৃদ্ধি। খেয়াল করেন প্রত্যেকটা জীবের ধীরে ধীরে বৃদ্ধি ঘটে। আপনি একসময় ছোট ছিলেন, এরপরে বাচ্চা থেকে একটু বড় হলেন, বালক থেকে ধরেন কিশোর, এবং বর্তমানে আপনি যুবক আছেন। একসময় আপনি বয়োবৃদ্ধ হয়ে মারা যাবেন। তার মানে জন্ম থেকে একটা মৃত্যু, একটা গ্র্যাজুয়ালি আপনার কি হয়? বৃদ্ধি ঘটে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আপনার বাসায় পড়ার টেবিলে যে চেয়ারটা আছে তার কিন্তু কোনো বৃদ্ধি নাই। 10 বছর আগে সে যেমন ছিল এখনো কিন্তু 10 বছর পরে সেই 4 পাওয়ালা চেয়ারই আছে। না তার উচ্চতা বৃদ্ধি পাইছে, না সে মোটা হয়েছে, না সে কখনো মারা যাবে।
সৃষ্টির আদি থেকে শেষ পর্যন্ত আপনি যদি এখানে রেখে দেন চেয়ারটাকে, সেটা চেয়ারের মতোই থাকবে, তার কোনো বৃদ্ধি থাকবে না। তার মানে জীবের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জীবের বৃদ্ধি ঘটে। এরপর শ্বাসক্রিয়া, জীব কি করে? নিঃশ্বাস প্রশ্বাস নেয়, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। প্রজনন, জীব কি করে? জীব তার প্রজনন করার মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। আপনি যদি বাসায় মুরগি নিয়ে আসেন, দুইটা মুরগ মুরগি, তাহলে কি তারা বংশবৃদ্ধির মাধ্যমে বাচ্চা ফুটাবে। কিন্তু দুইটা চেয়ার যদি একসাথে রাখেন, কখনো তিনটা চেয়ার হবে না, এরকম কখনো সম্ভব না। তার মানে জীবের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা সংখ্যার বৃদ্ধি ঘটায় প্রজননের মাধ্যমে। এরপর প্রতিক্রিয়া আদান প্রদান, খেয়াল করেন, প্রতিক্রিয়ার আদান প্রদান মানে হচ্ছে আপনাকে একটা মশা কামড় দিল, আপনি মশাটাকে এরকম একটা বাড়ি দিলেন, এটাই হচ্ছে প্রতিক্রিয়া। আপনি যদি চেয়ারকে ধরে একটা আছাড় দেন, সে কি আপনাকে বলতে পারবে কিছু? না। সে কি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবে? না। জীব কি করতে পারে? প্রতিক্রিয়া দেখাতে পারে, তার ভালো মন্দ সে বুঝতে পারে। লাস্টলি হচ্ছে অভিযোজন। এই শব্দটা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে, বাট আমি ইজিলি এক্সপ্লেন করি। অভিযোজন হচ্ছে ধীরে ধীরে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া। আপনারা যদি কোনো গেম খেলে থাকেন, ধীরে ধীরে আপনাদের ক্যারেক্টারের লেভেল আপ হয়। অথবা আমি যদি বলি যে আপনি যদি একজন আফ্রিকার মানুষ, একজন ঠান্ডা অঞ্চলের মানুষ এবং বাংলাদেশের মানুষের সাথে তুলনা করেন, সবাই কিন্তু মানুষ, কিন্তু পরিবেশের সাথে সাথে তারা কেউ সাদা হয়ে গেছে, কেউ কালো হয়ে গেছে, কেউ আমাদের মতো শ্যামলা বাদামি বর্ণের হয়ে গেছে। তার মানে প্রাণী পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেকে বদলাতে পারে। কি করতে পারে? নিজেকে বদলায় ফেলতে পারে। এটাইকে আমরা বলি বিজ্ঞানের ভাষায় অভিযোজন। ক্রমে ক্রমে নিজের পরিবর্তন ঘটানো, প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়া, এটাই হচ্ছে অভিযোজন। আশা করি আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। দেখুন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। ভাইরাস জীব এবং জড় দুইটার মধ্যবর্তী। ভাইরাস কি হচ্ছে? জীব এবং জড় এই দুইটার মাঝামাঝি। ভাইরাস আসলে জড় না জীব, এটা আসলে বিজ্ঞানীরা ডিফাইন বা সংজ্ঞায়িত করতে পারেন নাই। দেখুন, মানুষ জীব, চেয়ার টেবিল হচ্ছে জড়, পাখি জীব, বাস ট্রেন এগুলো হচ্ছে আমাদের জড়। কিন্তু ভাইরাস আসলে জড় না জীব, এটা আসলে বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করতে পারে না। কারণ ভাইরাস মাঝে মাঝে জীবের মতো আচরণ করে, মাঝে মাঝে জ্বরের মতো আচরণ করে। তার মানে ভাইরাস হচ্ছে মধ্যবর্তী একটা অবস্থা। আপনার এই পাশে যদি জীব হয়, এই পাশে যদি জড় হয়, তাহলে মাঝখানেরটা হবে কি আমাদের ভাইরাস। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। জীবের মৌলিক একক হচ্ছে কোষ। দেখুন, প্রত্যেকটা জীব একটা কোষ থেকে তৈরি হয়, সেটা হোক মানুষ, হোক হাতি, হোক অন্য কোনো জীব। তার জীবনের শুরুতে শুধুমাত্র একটি কোষ থাকে, একটি কোষ থেকে সে বিভাজনের মাধ্যমে একটা পুরা মানুষে রূপান্তরিত হয়, তাই না? তার মানে জীবনের মৌলিক একক সেটা হচ্ছে আমাদের কোষ বা সেল। কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনারা নোট করে রাখতে পারেন। কোষে জীবন ক্রিয়া সংঘটিত হয়। খেয়াল করেন, আপনার পুরা শরীরে যা হচ্ছে, আপনি খাবার দাবার খাচ্ছেন, নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন, মলমূত্র ত্যাগ করতেছেন, শুধুমাত্র আপনার শরীরের একটা কোষের ভিতরে এই সকল কাজ সংঘটিত হয়। প্রত্যেকটা কোষ আপনার দেহের ভিতর ট্রিলিয়ন ট্রিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, লক্ষ লক্ষ, কোটি কোটি কোষ আছে। প্রত্যেকটা কোষই নিজে খাবার খায়, নিজে প্রজনন করে এবং নিজে কি মলমূত্র ত্যাগ করে এবং নিজে নিজে আস্তে আস্তে মারা যায়। তার মানে কোষের ভিতরে কি জীবন ক্রিয়া সংঘটিত হয়। জীবন ক্রিয়া জিনিসটা আসলে হচ্ছে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কাজগুলো আমরা করি, এগুলো বায়োলজির ভাষায় আমরা জীবন ক্রিয়া বলি। সব জীবেরই ডিএনএ অথবা আরএনএ থাকে। ডিএনএ এবং আরএনএ আপনারা যারা মোটামুটি বিভিন্ন ক্রাইম সিরিয়াল দেখেন তারা চিনেন। ডিএনএ হচ্ছে শনাক্তকারী একটা বৈশিষ্ট্য, যে জীবের শনাক্তকরণের জন্য আমরা ডিএনএ ব্যবহার করে থাকি। ধরেন কোথাও একটা ক্রাইম সংগঠিত হয়, কোনো একটা অপরাধ সংগঠিত হয়, সেখান থেকে যদি অপরাধীর চুল, দাঁত, নখ কিংবা লালা খুঁজে পাই, সেখান থেকে আমরা ডিএনএ এক্সট্রাক্ট করে সন্দেহভাজনের সাথে মিলিয়ে দেখতে পাই। ডিএনএ জিনিসটা কেমন আমি একটু আঁকায় দেখাই আপনাদের। ডিএনএ জিনিসটা হচ্ছে এরকম না, একটু কেমন সিঁড়ির মতো। আমি যদি একটু ভালোভাবে আঁকাই, খেয়াল করেন, আঁকাইলেই বুঝতে পারেন আপনারা। দেখুন, এরপরও যদি না চিনেন, আমি আরো সুন্দরভাবে চেনাই দিই। ফেয়ার এন্ড লাভলি যে ক্রিমটা আছে, সেটার ভিতরে আপনারা দেখবেন এই যে এরকম একটা ছবি দেওয়া আছে। এটাই হচ্ছে আসলে ডিএনএ এর ছবি, কিন্তু ডিএনএ এর সাথে আসলে ক্রিমের কোনো সম্পর্ক নেই, জাস্ট ফর দেখতে সুন্দর লাগে এই জন্যই দেওয়া হয়েছে। আসলে দেখুন,
বিগত বছরে এই টপিক থেকে কি কি কোশ্চেন আসছে। জীবের মৌলিক বৈশিষ্ট্য কোনটি? দেখেন, বংশবিস্তার, শ্বাসক্রিয়া, কোষ দ্বারা গঠিত, খাদ্য গ্রহণ। খেয়াল করেন, জীবের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সে কোষ দিয়ে তৈরি হবে। কি দিয়ে গঠিত? কোষ দ্বারা গঠিত। বাকি দেখুন, খেয়াল করেন, শ্বাসক্রিয়া, এটা কোনো মৌলিক বৈশিষ্ট্য না। মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কোষ দ্বারা গঠিত। অনেক সময় দেখা যায় জীব, কিছু কিছু জীব আছে নানাভাবে খাদ্য গ্রহণ করে, আবার করে না, মারা গেলে তো খাদ্য গ্রহণ করে না, তাই না? তার মানে জীবের মৌলিক বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের সে কোষ দিয়ে তৈরি হবে। এটা হচ্ছে ধরুন বাস্তব একটা কথা, অবিশ্বাসের কিছু নাই। জীবের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে সে কোষ দিয়ে তৈরি হবে। জীব থেকে অজীবকে পৃথক করা হয় কেন? রং আলাদা, জীবন ক্রিয়া আছে, ওজন কম, গঠন ভিন্ন। জীব থেকে জড় একটা কারণে আলাদা, সেটা হচ্ছে আমাদের জীবন ক্রিয়া আছে, আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যু হয়, বৃদ্ধি ঘটে, কিন্তু জড় পদার্থের কোনো জন্ম মৃত্যু নাই, তার কোনো বৃদ্ধি ঘটে না, তার মানে তার কোনো জীবন ক্রিয়া নেই। তার মানে জীবন ক্রিয়া জিনিসটাই হচ্ছে আমাদের জীব এবং জড় এটার ভিতরে পার্থক্য করার একটা ওয়ে, তাই না? তো এই কোশ্চেন গুলা খুবই ইজি, এবং যে টপিক গুলা আমি আপনাদের সাথে ডিসকাস করতেছি সবগুলাই একদম সহজ সহজ টপিক। এগুলো থেকে যদি কোশ্চেন আসে আপনারা ইজিলি দেখাতে পারবেন আমার ক্লাসগুলো করার পরে, আশা করি। এরপর টিস্যু, অনেকগুলা কোষ মিলে আসলে টিস্যু গঠিত হয়। দেখেন, একই ধরনের কাজ সম্পন্ন করে এমন একগুচ্ছ কোষের সমষ্টিকে টিস্যু বলি। টিস্যু জিনিসটা হচ্ছে আপনারা একটা দলের সাথে, টিমের সাথে তুলনা করতে পারেন। যেমন একটা 11 জন মিলে ফুটবল খেলতেছে, সবাই ফুটবল খেলতেছে, তাদের একটা কাজ, সেটা হচ্ছে গোল দিয়ে কি ম্যাচটাকে নিজেদের করে নেওয়া, জিতে যাওয়া, তাই না? এখন কোষের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একাধিক কোষ যদি একটা কাজ করে তাহলে আমরা সেটাকে বলবো একটা টিস্যু। যেমন আমাদের পেশি, আমাদের মাসল যে আছে হাতের ভিতরে, আমরা হাত নাড়াচাড়া করাই, ঘাড় এদিক সেদিক করি, আমরা কি পেশির মাধ্যমে করি না? পেশির ভিতরে অনেক ধরনের কোষ আছে, অনেকগুলা কোষ আছে, সবাই মিলে আমাদের এই হাতটা নাড়ানোর জন্যই কাজ করতেছে। তার মানে একই ধরনের টিস্যু, অনেকগুলা টিস্যু একই কাজ করতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের টিস্যু। সংজ্ঞাটা খুবই সহজ, আপনারা একটু দেখেন। একই ধরনের কাজ সম্পন্ন করে, খেয়াল করেন, একই ধরনের কাজ সম্পন্ন করে একগুচ্ছ কোষের সমষ্টিকে টিস্যু বলে। টিস্যু হচ্ছে একটা কমন নাম ধরতে পারেন আর কি। উদ্ভিদে মেরিস্টেমেটিক এবং পার্মানেন্ট টিস্যু থাকে, দেখেন, এটা আপনারা মনে নাও রাখতে পারেন, তেমন গুরুত্বপূর্ণ না। প্রাণীতে এপিথেলিয়াল, কানেকটিভ টিস্যু এবং মাংসপেশি, স্নায়ু টিস্যু। প্রাণীটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। এপিথেলিয়াল মানে হচ্ছে আবরণী টিস্যু, আপনাদের যে চামড়া সেটাকে আমরা এপিথেলিয়াল বা আবরণী টিস্যু বলি। কানেকটিভ টিস্যু মানে যোজক টিস্যু, আমাদের হাড়, এই যে দুইটা হাড়, একটা আর একটাকে, একটা হাতের দুই অংশকে জোড়া দিয়েছে, এটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু। মাংসপেশি, হ্যাঁ মাংসপেশি আপনারা সবাই চিনেন। এবং হচ্ছে স্নায়ু টিস্যু, খেয়াল করেন, স্নায়ু হচ্ছে আমাদের নিউরন বা আমাদের মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ড পর্যন্ত আমাদের শরীরের ভিতরে একটা জায়গায় খোঁচা লাগলে আমরা বুঝতে পারি কিভাবে। আমাদের মস্তিষ্কে যে তথ্য আদান প্রদান হয় কিসের মাধ্যমে? স্নায়ু টিস্যুর মাধ্যমে। এখান থেকে মাথা পর্যন্ত আমাদের যে ব্যথার অনুভূতিটা ট্রাভেল করে যায় সেটা কিসের মাধ্যমে? স্নায়ু টিস্যুর মাধ্যমে। দেখুন, গুরুত্বপূর্ণ তথ্য, মানব দেহে প্রধানত টিস্যু হচ্ছে 4 প্রকার, এখানে উপরে লেখাই আছে। পরবর্তী, উদ্ভিদের মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে বৃদ্ধি ঘটায়। খেয়াল করেন, উদ্ভিদের বৃদ্ধি ঘটায় কোন ধরনের টিস্যু? মেরিস্টেমেটিক টিস্যু। দেখুন, পয়েন্ট টু বি নোটেড, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি একটু আপনাদেরকে হাইলাইট, ভাই কাহিনীটা কি হলো? কারণ কি এরকম করতেছে কেন? ওকে, শুরু করবো। আচ্ছা, দেখেন, পয়েন্ট টু বি নোটেড, এই জিনিসগুলো আপনারা নোট করে রাখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে যদি বিসিএসপিতে কোশ্চেন আসে জীববিজ্ঞান থেকে, এইটা আসার সম্ভাবনা খুবই বেশি। দেখুন, জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে পরিবাহী টিস্যু। এই যে এই লাইনটা, জাইলেম এবং ফ্লোয়েম, বাংলাতে লিখে দিই, জাইলেম
জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম। এরা কি করে? এরা হচ্ছে আমাদের পরিবহন করে। কি পরিবহন করে? কোথায় পরিবহন করে? উদ্ভিদে, গাছে। আমি চিত্র আগাই দেই, ঠিক আছে? এই দেখো, গাছের ভিতরে কি করে এরা? পানি, খাবার দাবার, গাছে তো খায়, তাই না? গাছের ভিতরে খাবার দাবার, পানি, এগুলো কি করে? মাটি থেকে পাতা পর্যন্ত এই টিস্যুগুলো আসলে পরিবহন করে। তার মানে উদ্ভিদের পরিবাহী টিস্যু হচ্ছে দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। নিউরন হচ্ছে স্নায়ু টিস্যুর মৌলিক একক। নিউরন আপনারা যারা যারা চেনেন না একটু দেখুন, নিউরন হচ্ছে জিনিসটা এরকম, এই যে এরকম থাকে। আপনারা যারা বিভিন্ন ধরনের ঔষধ পত্র নিয়ে ঘাটাঘাটি করছেন কখনো, তারা এই চিত্রটি নিয়ে ফ্যামিলিয়ার হবেন, পরিচিত থাকবেন। এইরকম একটা চিত্র খেয়াল করেন, খেয়াল করেন এরকম। এটা হচ্ছে নিউরন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের স্নায়ু টিস্যুর মৌলিক একক, ঠিক আছে? স্নায়ু টিস্যু যে গঠিত হয় তার মৌলিক একক হচ্ছে নিউরন। অনেকগুলো নিউরন মিলে স্নায়ু টিস্যু আসলে গঠিত হয়। এই স্নায়ু টিস্যু আমাদের শরীরের ভিতরে যে অনুভূতিগুলো আছে সেগুলো রেকর্ড করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। দেখুন, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসছে সেগুলো হচ্ছে উদ্ভিদের পরিবাহী টিস্যু কয় প্রকার? আমি একটু আগেই বলছি, খেয়াল করেন। উদ্ভিদের পরিবাহী টিস্যু হচ্ছে দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। তারা কি করে? মাটি থেকে উদ্ভিদের সারা দেহে খাদ্য, পানি এগুলো পরিবহন করে নিয়ে যায়। তার মানে আমাদের আনসার হবে 2, জাইলেম এন্ড ফ্লোয়েম, তাই না? জাইলেম এবং ফ্লোয়েম। মানব দেহে কয় প্রকারের টিস্যু আছে? মানব দেহে কয় প্রকারের টিস্যু আছে? 4 প্রকারের টিস্যু আছে, তাই না? একটু আগেই বলছে যে এপিথেলিয়াল, আবরণী টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু এবং পেশি টিস্যু। খুবই সহজ, আপনারা নিজেদেরকে কল্পনা করে এই জিনিসটা বুঝতে পারবেন। খেয়াল করেন, আমাদের আবরণী টিস্যু, ভিতরে পেশি টিস্যু, তারপর হচ্ছে যোজক টিস্যু এবং লাস্টলি ভিতরে হচ্ছে আমাদের স্নায়ু টিস্যু। পরবর্তী টপিক হচ্ছে আমাদের জেনেটিক্স। দেখুন, জেনেটিক্স জিনিসটা খুবই মজার একটা জিনিস। আপনারা যারা এটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের থাকে না, ওই যে বৈজ্ঞানিক সাইফাই মুভি, তাই না? যে মানুষকে জম্বি বানায় ফেলে, কিংবা ধরেন স্পাইডারম্যানের মতো হয়ে যায়, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইঁদুরকে মনস্টার বানায় ফেলে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জেনেটিক্স রিলেটেড। এখন জেনেটিক্স হচ্ছে জিন, বংশগতি এবং আমাদের বৈশিষ্ট্যের পরিবর্তন নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের জেনেটিক্স। এখন জেনেটিক্সের যদি আপনারা বাস্তব ব্যবহার দেখতে চান, সেটা হচ্ছে জেনেটিক্স বা বিবর্তন বিদ্যা বা বংশগতি বিদ্যা কাজে লাগিয়ে ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্ভাবনী, নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। যেমন আপনারা মাঝে মাঝে শুনবেন যে লবণাক্ততা সহিষ্ণু জাত, বাড়ি 1, বাড়ি 2, এই যে বাড়ি 1, 2, 3, 4 ধানের জাতগুলা, কিংবা ধরেন ভুট্টার জাত, তুলার জাত, এগুলো হচ্ছে আমাদের জেনেটিক্স বা জিন পরিবর্তনের মাধ্যমে এই নতুন প্রজাতির ধান, পাট, গম এগুলো তৈরি করা হয়। এগুলো বাস্তবে খুবই গুরুত্বপূর্ণ। এই ফসলগুলোকে আমরা জিএমও ফসল বলি, একটু মনে রাখতে পারেন। দেখুন, উদাহরণ, জেনেটিক্স এর সাথে সম্পর্কিত কি কি আছে? আমাদের রক্তের গ্রুপ, চোখের রং এবং উচ্চতা। চোখের রং খেয়াল করেন, আমাদের যারা বাংলাদেশে আছি ম্যাক্সিমামে মানুষের চোখের রং হচ্ছে বাদামি বা কালো। কিন্তু কারো কি চোখের রং নীল আছে, লাল আছে? না, এরকম কখনো হয় না। কারণ আমাদের বাবা মা, দাদা দাদি, চাচা চাচি এবং তাদের দাদা দাদা, মানে একদম ধরেন বাঙালি আদিকাল থেকে তাদের চোখের রং এরকমই, এবং বয়সের মানে সময়ের সাথে সাথে আমাদের নতুন প্রজন্মেও কি সেই বৈশিষ্ট্যটা স্থানান্তরিত হয়েছে। যেমন আমাদের চুল, গায়ের রং, সবই আসলে এসব জেনেটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে আমার ছেলে মেয়ে কেমন হবে, আমার নাতি নাতি কেমন হবে, তার ছেলে মেয়ে কেমন হবে, তা আপনাকে দেখে আসলে বোঝা যায়। আবার আপনার দাদা, তার দাদা কেমন ছিল আপনাকে দেখে বোঝা যায়। এর কারণ হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় ডিএনএ এর মাধ্যমে। এই যে জ্ঞান বিজ্ঞান, এটাই হচ্ছে আমাদের জেনেটিক্স বা বংশগতি নিয়ে আলোচনা। দেখুন, মেন্ডেলের মটর গাছ পরীক্ষা, বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল সর্বপ্রথম মটরশুটি গাছ নিয়ে গবেষণা করার সময় এই জেনেটিক্স বা বংশগতি বিদ্যাটা বুঝতে পারেন যে বৈশিষ্ট্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হচ্ছে।
এটা মজার জিনিস হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল তিনি আসলে কোনো প্রফেশনাল বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন চার্চের পাদ্রী, তার মানে একজন ধর্মযাজক। মসজিদে যেরকম ইমাম মুয়াজ্জিন থাকে, তো চার্চের যে পাদ্রী বা ফাদার থাকে ওই রকম ছিলেন আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। বাট তিনি ওই রকম হওয়া সত্ত্বেও নিজ উদ্যোগে নিজ চেষ্টায় একটা নতুন বিজ্ঞানের নতুন একটা শাখা তৈরি করে ফেলছেন, এটা হচ্ছে আমাদের জেনেটিক্স। দেখুন এখানে লেখা আছে গ্রেগর জোহান মেন্ডেল বা গ্রেগর মেন্ডেল। মানুষের দেহে কতগুলা ক্রোমোজোম থাকে দেখেন। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে ক্রোমোজোমে, ক্রোমোজোম থাকে কোষে, কোষ দিয়ে আমাদের পুরা দেহ গঠিত হয়। এখন আমাদের দেহে ক্রোমোজোম কত জোড়া আছে? 23 জোড়া আছে। ক্রোমোজোমের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে আপনি শনাক্ত করতে পারেন। মানুষের ক্রোমোজোম, যদি সে মানুষ হয় তার ক্রোমোজোম সবসময় 23 জোড়াই হবে। আরেকটা মজার জিনিস হচ্ছে ক্রোমোজোম কখনো বিজোড় হিসেবে থাকতে পারবে না, সবসময় জোড়ায় জোড়ায় থাকতে হবে। যেমন 27টা ক্রোমোজোম হওয়া সম্ভব না, 28টা হওয়া সম্ভব। 14 জোড়া, 28টা। এখন মানুষের কত জোড়া? মানুষের হচ্ছে 23 জোড়া, কখনোই 22 জোড়া হবে না। বিভিন্ন পারমাণবিক বিস্ফোরণ যে হয় সেখান থেকে যে রেডিয়েশন বের হয় সেগুলোর ক্ষতির একমাত্র কারণ হচ্ছে আমাদের ক্রোমোজোমের উপর বিরূপ প্রতিক্রিয়া ফেলা, আমাদের ডিএনএ এবং ক্রোমোজোমের ধ্বংস করা। খেয়াল করেন ক্রোমোজোম এতই ছোট এবং এতই গুরুত্বপূর্ণ, যদি একটু এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে আপনার পুরো পরবর্তী প্রজন্ম শেষ হয়ে যাবে। যেমন আপনারা যদি বিভিন্ন খবর কিংবা বিভিন্ন আর্টিকেল পড়ে থাকেন, দেখবেন যেসব এলাকায় পারমাণবিক বিস্ফোরণ হয়েছে সেসব এলাকায় যারা মরে নাই তাদের পরবর্তী বংশধরে বিভিন্ন সময় বিকলাঙ্গ শিশু জন্ম নেওয়ার একটা প্রবণতা আছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো একটা দুটা আঙুল বেশি, কারো চোখের ভিতরে সমস্যা আছে। তার মানে ক্রোমোজোমের যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনার পরবর্তী বংশধর যারা আসবে তাদের কোনো না কোনো একটা মেজর একটা সমস্যা থাকবে যেটা আপনি কোনোভাবে ঠিক করতে পারবেন না। তার মানে এই যে 23 জোড়া খুবই গুরুত্বপূর্ণ, এর ভিতরে 22 জোড়া হচ্ছে এক্স এক্স এবং 1 জোড়া হচ্ছে এক্স ওয়াই। আমি একটু লিখে দিই, এক্স এক্স এবং হচ্ছে এক্স ওয়াই 22 এবং এটা হচ্ছে 1 জোড়া। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। ডিএনএ এর আবিষ্কার কে করছেন? খেয়াল করেন এই যে ডিএনএ নিয়ে আমরা আলোচনা করতেছি, হ্যাঁ, যে ডিএনএ ক্রোমোজোম কোষ, এই ডিএনএটা কে আবিষ্কার করছেন? ডিএনএ হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক 1953 সালে ডিএনএটা আবিষ্কার করেন। এখন ডিএনএর গঠনটা যে ডাবল হেলিক্স মডেল বলি আমি, এই যে এরকম যে একটা ডিএনএর গঠন আছে এটাকে আমরা ডাবল হেলিক্স মডেল বলে থাকি। তো এটা ওয়াটসন এবং ক্রিক আবিষ্কার করেছেন এবং তারা এই গঠন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পান। পয়েন্টস টু বি নোটেড, জিন হলো বংশগতির মৌলিক একক। দেহের মৌলিক একক যেমন কোষ, তেমনি জিন হলো বংশগতির মৌলিক একক। জিন হচ্ছে এমন একটা বস্তু যেটা আপনার সারা দেহের এবং আপনার যা আছে সবকিছুর বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে জিন। আপনার সকল বৈশিষ্ট্য ওই ছোট্ট একটা জায়গায় সঞ্চারিত থাকে, সংরক্ষিত থাকে। পরবর্তীতে আপনি যদি মারা যান, বিজ্ঞানীরা এখন এরকম চেষ্টা করতেছে যে তার মতো ক্লোন অন্য একটা মানুষ তৈরি করার, তার জিনগুলো থেকে তথ্যগুলা এক্সট্রাক্ট করে, সংরক্ষণ করে, সেটাকে আবার নতুন কোন মানুষের ভিতরে ইনপুট দিয়ে তার মতো হুবহু দেখতে একরকম, ব্যবহার একরকম নতুন মানুষ তৈরি করা যায় কিনা। ডিএনএ বংশগত পদার্থ হতে পারে। আচ্ছা, এখন আরএনএ বংশগত পদার্থ হতে পারে কিছু ভাইরাসের। খেয়াল করেন ডিএনএ যে সবসময় বংশগতির পদার্থ হবে এটা এরকম না। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি আরএনএ হচ্ছে বংশগতির একক। আরএনএ এই যে বংশগত পদার্থ, ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হচ্ছে কমপ্লেক্স বা উচ্চতর জীব যেগুলো আছে, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি। আর আরএনএ হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে হয়, যেমন তামাকের মোজাইক ভাইরাস, পেপের ভাইরাস, এই যে মোজাইক টিএমবি বলি না আমরা, টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, তামাকের ছোপ ছোপ কালো দাগ হয়, বাদামি দাগ হয়, এগুলোর ভিতরে যে ভাইরাসটা থাকে তার বংশগতীয় পদার্থ হচ্ছে আরএনএ। আরএনএ কেমন? আরএনএ হচ্ছে এক সূত্র, একটা সুতার মতো। ডিএনএ যেরকম দুইটা সুতা থাকে না, ওইরকম না, আরএনএ হচ্ছে একটা সুতা থাকে এরকম। ধরতে পারেন ডিএনএ আসলে অর্ধেক।
দেখুন কোশ্চেন গুলো দেখুন, জেনেটিক্স এর জনক কে? আমি বারবার বলছি জেনেটিক্স এর জনক হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল। এই যে দেখেন, ডারউইন না লেমার্ক ওয়াটসন, কেউ না। জেনেটিক্স এর একক হচ্ছে আমাদের মেন্ডেল। মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে? মানুষের দেহে খেয়াল করেন, জোড়া বলছে কিন্তু এখানে, তার মানে কতগুলো হবে? 23 জোড়া হবে। যদি বলতো কতটি ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে কতগুলো হয়তো? 46টি। একটু মনে রাখবেন, তাই না? 46টি, 23 জোড়া অথবা 46টি, এটা হবে আমাদের আনসার। দেখুন জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য জিনিসটা কি? পৃথিবীর সকল জীবের প্রজাতি এবং তাদের পারস্পরিক বৈচিত্র্যকে একত্রে আমরা জীববৈচিত্র্য বলে থাকি। যেমন ধরেন আফ্রিকাতে যে জীবগুলো আছে সেগুলা কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে না, আবার আমাদের দেশে যে জীবগুলো আছে সেগুলো কিন্তু ধরেন অ্যান্টার্কটিকা বরফের মহাদেশে পাওয়া যাবে না। এটাই হচ্ছে যে পরিবেশের সাথে সাথে জীবের কি বিভিন্ন বৈচিত্র্যতা সৃষ্টি হয়, এটাই হচ্ছে আমাদের জীববৈচিত্র্য। সংজ্ঞা: পৃথিবীর সকল জীবের প্রজাতি এবং তাদের পারস্পরিক বৈচিত্র্যকে বলা হয় জীববৈচিত্র্য। খেয়াল করেন, সুন্দরবনের গাছ, পাখি এবং প্রাণী এগুলো কিন্তু একান্তই সুন্দরবনের, এগুলো আর কোথাও আপনি গেলে ওই রকম দেখতে পারবেন না। যেমন ধরেন পেঙ্গুইন, এটা কি আপনি কখনো সাহারা মরুভূমিতে দেখতে পাবেন না। পেঙ্গুইন শুধুমাত্র ঠান্ডা অঞ্চলের জীববৈচিত্র্যের মধ্যে অন্তর্গত থাকে। গরম ধরেন সেখানে উট থাকে, তাই না? উট হচ্ছে গরম বা মরুভূমি এলাকাতে যে জীববৈচিত্র্য তার অন্তর্ভুক্ত। গুরুত্বপূর্ণ দেখেন প্রবাল দ্বীপের জীব। দেখুন প্রবালের জীবগুলা কিন্তু আপনি ধরেন সমতলে পাবেন না। পাহাড়ে গিয়ে কি আপনি প্রবাল প্রাচীর দেখতে পারবেন না। প্রত্যেকটা প্রকৃতির ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় জীববৈচিত্র্য তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেকে পরিবর্তন করে এবং প্রত্যেক জায়গার জীবের বৈচিত্র্য আলাদা আলাদা হয়। এখন আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হচ্ছে 22 মে। খেয়াল করেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। আপনারা বিভিন্ন পত্রিকাতে নোটিশ করে দেখতে পারবেন 22 মে হচ্ছে আমাদের আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। বিজ্ঞানী ওয়াল্টার রোজেন সর্বপ্রথম বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন তার বইয়ে। গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করি আপনাদের সাথে। জীববৈচিত্র্য 3 প্রকার। একটা হচ্ছে জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত। জিনগত হচ্ছে মানুষের ক্ষেত্রে বলি, মানুষের জিনগত পরিবর্তনের কারণে ধরেন মানুষ কি লম্বা খাটো হয়, তাই না? এবং হচ্ছে প্রজাতিগত। প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে যেমন বানরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বানর পাওয়া যায়, তাই না? কেউ ধরেন সাদা, কেউ হচ্ছে অনেক উরাংওটাং বলে থাকি, কেউ হচ্ছে চাইনিজ বান্দর বলে থাকি, এরকম হয়। আর পরিবেশগত মানুষের যে উদাহরণ দেই, একই মানুষ আফ্রিকাতে গেলে কালো হয়, নেদারল্যান্ড ইউরোপের দিকে গেলে সাদা হয়, আর আমাদের দেশে কি বাদামি রঙের হয়। সূর্যের আলোর পরিবেশের উপর প্রভাব ফেলে আমাদের শরীরের রং কি চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে আমাদের পরিবেশগত একটা বৈচিত্র্য। প্রত্যেকটা বৈচিত্র্য হওয়ার জন্য আলাদা আলাদা বৈশিষ্ট্য কাজ করে, বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করার জন্য এরকম বৈচিত্র্যের সৃষ্টি হয়। জীববৈচিত্র্য দিবস কত সালে কবে পালন করা হয়? 22 মে, তাই না? আপনারা একটু আগে দেখলেন 22 মে হচ্ছে আমাদের জীববৈচিত্র্য দিবস। বাংলাদেশে কোন এলাকার জীববৈচিত্র্যের সমৃদ্ধ? খেয়াল করেন, সুন্দরবন হচ্ছে আমাদের জীববৈচিত্র্যের সমৃদ্ধ। হরিণ, বাঘ, হাতি, কুমির সবই পাওয়া যায় আসলে। এবং এটা কিন্তু ইউনেস্কো থেকে স্বীকৃত একটা ম্যানগ্রোভ ফরেস্ট। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের সুন্দরবন। অ্যানিমেল ডাইভার্সিটি, ওই জীববৈচিত্র্যের সাথে রিলেটেড আরেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যানিমেল ডাইভার্সিটি। অ্যানিমেল ডাইভার্সিটি জিনিসটা হচ্ছে বিভিন্ন প্রাণীর গঠন, রূপ, জীবনধারা, শ্রেণীবিন্যাসের উপর ভিন্নতা করে যে ভিন্নতা সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি, অ্যানিমেল ডাইভার্সিটি। আগেরটা ছিল পরিবেশের উপর ভিত্তি করে, পুরা ধরেন প্রকৃতির উপর ভিত্তি করে পুরা জীবজগৎটাই চেঞ্জ হয়ে যাওয়া। আর এটা হচ্ছে সিলেক্টিভলি কয়েকটা প্রাণী কিংবা ধরেন কয়েকটা প্রজাতির যে পরিবর্তনটা, সেটা খেয়াল করেন। স্পঞ্জ, কশেরুকাবিহীন, ব্যাঙ, উভচর, মানুষ হচ্ছে স্তন্যপায়ী, এরা সবাই প্রকৃতিতে সবাই নিজ নিজ প্রয়োজনে কি করছে, নিজেকে পরিবর্তন করে। যেমন ব্যাঙের কথা যদি আমি বলি, সে জীবনের একটা পর্যায়ে কি থাকে, পানিতে থাকে এবং পরবর্তী সে স্থলে উঠে আসে। যারা ব্যাঙের ছোট বাচ্চাকে দেখতে পারবেন, পানিতে থাকে মাছের মতো
এরকম টেডপোল যেটাকে আমরা বলি, এই যে এরকম থাকে। স্তন্যপায়ী মানুষ, মানুষ কি ব্যাঙের মতো না, মানুষ হচ্ছে স্তন্যপায়ী। স্পঞ্জ, কোষরুকাবিহীন। স্পঞ্জ জিনিসটা হচ্ছে প্রবাল প্রাচীর, যদি আপনারা দেখে থাকেন স্পঞ্জ বব, আপনার নাম যদি আপনারা কার্টুনটা দেখে থাকেন তাহলে চিনতে পারবেন। তো কোষরুকাবিহীন মানে তাদের মেরুদণ্ড নাই আসলে। স্পঞ্জ, মশার সাথে আপনারা তুলনা করতে পারেন, মশারও কি আসলে মেরুদণ্ড নাই। গুরুত্বপূর্ণ তথ্য, শ্রেণীবিন্যাস পদ্ধতির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাস করেন যে একটা জীবকে যদি আপনি সাজাতে চান, মানুষ, বানর, ওরাংউটাং, তারপরে ধরেন গরিলা, সবার বৈশিষ্ট্য সিমিলার। আপনি যদি একজন থেকে আরেকজনকে আলাদা করতে চান, কিংবা ধরেন আপনি যদি নতুন কোন জীবকে শনাক্ত করতে চান যে এইটা হচ্ছে নতুন একটা জীব, পৃথিবীতে কেউ এটা আগে দেখে নাই, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আপনার অবশ্যই একটা স্ট্রাকচার মেনটেন করা লাগবে যে এইভাবে 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 এই জিনিসগুলো আসলে আলাদা, তাই না? তার মানে শ্রেণীবিন্যাস পদ্ধতিটা হচ্ছে সুনির্দিষ্টভাবে বিন্যস্ত করা জীবগুলাকে। দেখুন, বৈজ্ঞানিক নাম, জিনাস এবং স্পিসিস। খুবই ছোট্ট করে যদি বলি, বৈজ্ঞানিক নাম দুই অংশে হয়, যেমন ইসমাইল হোসেন, তাই না? দুইটা অংশ নয়, ওই রকম বৈজ্ঞানিক নামও দুইটা অংশে হয় এবং ইটালিক অক্ষর থাকবে। এরকম ইটালিক অক্ষর কখনো সোজা হবে না, যেমন ধরেন হোমো সেপিয়েন্স, তাই না? কখনো এইভাবে লেখা যাবে না, ইটালিক অক্ষর লেখা লাগবে এরকম, হোমো সেপিয়েন্স, তাই না? ইটালিক অক্ষর মানে একটু বাঁকা করে লেখা লাগে। আপনারা যদি কোথাও উদ্ভট শব্দ দেখেন এবং এটা যদি দুই অক্ষরের হয়, সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন এটা আসলে একটা বৈজ্ঞানিক নাম। এখন যদি আপনারা নতুন কোনো জীব শনাক্ত করতে চান, সেক্ষেত্রে আপনাদের কি কি প্রসিডিওর ফলো করা লাগবে? কিছুই না, জাস্ট আপনারা বৈজ্ঞানিক যে জীবটা শনাক্ত হবে তার সঠিকভাবে নামকরণ করা লাগবে। শুরুতে আমাদের কিংডম, জগৎ, তারপর হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, লাস্টে হচ্ছে আমাদের গণ এবং প্রজাতি। বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে এই দুইটা জিনিসই আমাদের ম্যান্ডেটরি। আপনি যদি কোনো জীবকে বৈজ্ঞানিক নাম আকারে প্রকাশ করতে চান কোথাও, সেক্ষেত্রে আপনাদের দুইটা অংশ থাকা লাগবে, অংশ 1, অংশ 2। প্রথম অংশ হবে আমাদের জিনাস বা গণ, পরের অংশ হবে আমাদের কি প্রজাতি, তাই না? আচ্ছা, দেখুন এখানে যদি কোশ্চেন গুলো দেখি, খুবই পপুলার একটা কোশ্চেন, প্রায়শই বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, সেটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম কি? একদম A to Z সবসময় মুখস্থ রাখবেন, হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স, দেখেন দুইটা অংশে আছে, হোমো এবং সেপিয়েন্স, তার মানে এটা একটা বৈজ্ঞানিক নাম। এরপর ট্যাক্সোনমি শব্দটি সম্পর্কিত হচ্ছে কি? এখন যেহেতু জীববিজ্ঞান নিয়ে পড়াইতেছি, তার মানে কি? প্রাণী ও উদ্ভিদের শ্রেণীবিন্যাস। ট্যাক্সোনমি জিনিসটাই হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, তাই না? এই আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমাদের জীববিজ্ঞান রিলেটেড যে 5-6টা টপিক। এই ছোট ছোট কিছু টপিক যেগুলো খুবই আসলে ইম্পর্টেন্ট, বিসিএস প্রিলি এবং শিক্ষক নিবন্ধন বলেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জীববিজ্ঞান থেকে যেসব বিষয়ে কোশ্চেন আসে বা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো ছিল এইগুলা। এবং এখান থেকে আমরা পড়ার পরে পাশাপাশি কিছু ছোট ছোট নোট দিয়ে দিছি এবং কিছু কোশ্চেন সলভ করছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে চলে আসছিল। আশা করি আপনাদের জিনিসগুলা আপনারা বুঝতে পারছেন এবং আমার ক্লাসগুলো আপনারা রেগুলার করতেছেন, ভালো লাগতেছে। আমার ক্লাসগুলো যারা রেগুলার করতেছেন এবং প্রিভিয়াস ক্লাসগুলো করছেন, তারা একটু কমেন্ট করে জানান আমার আজকের ক্লাসটা কেমন লাগছে, সেটাও একটু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের মতো, আশা করি পরবর্তী ক্লাসেও আপনারা জয়েন হবেন। পরবর্তী ক্লাস হবে আমাদের বায়োলজির বাকি যে টপিকগুলো আছে সেগুলো রিলেটেড। আসসালামু আলাইকুম।